আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আরও একটা নতুন এপিসোডে। আজকের আমাদের বিশেষ নিবেদন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা যখন অন্ধকার নামল। কথক ও অন্যান্য চরিত্রে আমি অত্রি, বজরুকের ভূমিকায় তরুণ, তীর্থের ভূমিকায় অনির্বাণ, রৌনকের ভূমিকায় সুপ্রতিম, ইন্দ্রাণীর ভূমিকায় মেঘনা এবং সুপর্ণার ভূমিকায় সুদেষ্ণা। শুরু হচ্ছে আজকের গল্প যখন অন্ধকার নামল। পিচ রাস্তার দুপাশে কোথাও দিগন্ত বিস্তৃত ফাঁকা জমি, কোথাও আবার বুনো গাছের জঙ্গল। অনেক দূরে দূরে কখনো কখনো গ্রামের প্রান্ত দেশের দু একটা বাড়িঘর দেখতে পাচ্ছি। শীতের দুপুর হলেও রোদ বেশ কড়া। গাড়ির ভিতর বসে বেশ একটু গরমও অনুভূত হচ্ছে। গায়ের থেকে ইতিমধ্যে সোয়েটার, জ্যাকেট এসব খুলে ফেলেছে তারা। এমনও হতে পারে যে টানা 5 ঘন্টা গাড়িটার মধ্যে তীর্থের অ্যালসেশিয়ান কুকুরটা সমেত তারা 5 জন ঠেসাঠেসি করে বসে আছে। তাই হয়তো তাদের গরমটা একটু বেশি লাগছে। রৌনকদের এই পুরনো গাড়িটাতে আবার এয়ার কন্ডিশনের ব্যবস্থা নেই। রৌনককেই এতটা পথ গাড়িটা চালিয়ে আনতে হচ্ছে। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে সামনের রাস্তার দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, ভাল লাগে না। কি রে সুপর্ণা, তো সবুজ গ্রামটা কোথায় রে? চারিদিকে জনমানবের চিহ্ন অব্দি নেই। এইবার ইন্দ্রাণী কথাটা শুনে বলল, তোরা আর পিকনিক করার জায়গা খুঁজে পেলি না? বেলা 1টা বেজে গেছে, অথচ সে জায়গাতে এখনো পৌঁছতে পারলাম না। এদিকে আমার পেট খিদেতে চুই চুই করছে। তাদের 5 জনের মধ্যে বিকাশী একমাত্র ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে। গাড়িতে উঠলেই না ঘুমিয়ে পড়া তার স্বভাব। যেন পিকনিক নয়, ঘুমোবার জন্যই যেন সে বেরিয়েছে। নদিয়া জেলার প্রান্ত সীমায় সবুজ গ্রাম নামে জায়গাটাতে পিকনিক করার প্রস্তাবটা প্রথমে দিয়েছিল সুপর্ণাই। আরে আরেকটু গিয়ে দেখ না, সামনে নিশ্চয়ই পৌঁছে যাব। তার এ কথায় ইন্দ্রাণী বেশ রেগে গিয়ে বলল, কত আর এগোবো বলতো? এগোতে এগোতে তো এবার মনে হয় বাংলাদেশ সীমান্তে পৌঁছে যাব। এর থেকে কলকাতার কাছে বারাসাতের দিকে কোনো বাগান বাড়িতে পিকনিকে গেলেই হতো। সুপর্ণা আর কোথাও যাওয়ার জায়গা খুঁজে পেল না। মোবাইল নেটওয়ার্কও চলে গেছে, লোকেশন ম্যাপ দেখারও উপায় নেই। ওয়েল ডান সুপর্ণা, ওয়েল ডান। কথাটা কানে যেতেই সুপর্ণা ক্ষেপে উঠে বলল, আমার এখানে দোষটা কোথায়? যে ভ্রমণ ম্যাগাজিনে পিকনিক স্পটের কথাটা লেখা ছিল সেটা তো তোদের সবাইকে দেখিয়েছিলাম। তোরাই তো তখন বললি হ্যাঁ এখানেই যাব, নতুন জায়গা, গাছগাছালি, নদী সব কিছুই আছে। বেশি পিকনিক পার্টি যায় না বলে আমাদের কেউ ডিস্টার্বও করবে না। এখন আমার উপর দোষ চাপাচ্ছিস কেন? আমি কি তোদের পায়ে ধরেছিলাম সবুজ গ্রামে যাওয়ার জন্য? সুপর্ণার কথার জবাবে ইন্দ্রাণী কিছু একটা জবাব দিতে যাচ্ছিল, কিন্তু কথোপকথন ঝগড়ার দিকে এগোচ্ছে দেখে ঠিক সেই সময় তীর্থ তাদের থমকে উঠে বলল, তোরা সবাই চুপ কর। তোরা যদি এখন ঝামেলা করিস আমি গাড়ি থেকে নেমে পড়বো। আর একটু এগিয়ে দেখ না। তীর্থের কথা শুনে তার পায়ের কাছে বসা কুকুরটা গুন্ডাও ধমকের স্বরে ডেকে উঠল। তীর্থকেই এই বন্ধুদের গ্রুপের দলপতি বলা যায়। সে অন্যদের থেকে কিছুটা ডাকাবুকো ধরনের। অন্যদের বিপদে সে সব সময় আগে ঝাঁপিয়ে পড়ে। আবার স্কুল জীবনে পড়াশোনা, খেলাধুলোতেও বরাবর সে অন্যদের থেকে এগিয়ে থাকত কিছুটা। বন্ধুরা প্রত্যেকেই তার কথা শুনে চলে। কাজেই তার কথা শুনে থেমে গেল সবাই। আগের মতোই চলতে থাকলো গাড়ি। কিছুটা এগোবার পর দূর থেকে তারা দেখতে পেল রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। তা দেখে এই সময় রৌনক বলে উঠল, এবার কোন রাস্তা ধরতে হবে কে জানে।
কিন্তু রাস্তা যেখানে ভাগ হয়েছে তার কাছাকাছি সুপর্ণা সামনে তাকিয়ে বলল, ওই দেখ, আমরা কাছাকাছি পৌঁছে গেছি। পথ যেখানে দুভাগে ভাগ হয়েছে তার ঠিক মাঝখানের জমিতে পোঁতা বাঁশের মাথায় একটা টিনের সাইনবোর্ড ঝুলছে। তাতে আঁকা বাঁকা হরফে কালো রং বা আলকাতরা দিয়ে লেখা সবুজ গ্রাম। আর তার ঠিক নিচেই বাঁশের গায়ে পেরেক দিয়ে পোঁতা একটা কাঠের তীর। ডান দিকের রাস্তা ধরতে হবে সবুজ গ্রামে পৌঁছাতে হলে। শুধু সুপর্ণাই নয়, সাইনবোর্ডটা দেখে তীর্থসহ সবাই উল্লাসধ্বনি করে উঠল। এমনকি বিকাশও ঘুম ভেঙে উঠে বলল, তবে আমরাও পৌঁছে গেলাম নাকি, কি বলিস? রৌনক সবুজ গ্রাম যাবার নির্দেশিত পথে ডান দিকের রাস্তাতে গাড়ি ঢুকিয়ে দিল। ক্লান্তি মুছে আবার নতুন উদ্যমে এগোতে থাকলো তারা। রাস্তার দুপাশের ঝোপঝাড় কিছুক্ষণের মধ্যেই বদলে যেতে লাগলো বড় বড় গাছে। পথের দুপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো দুদিক থেকে তাদের ডালপালাগুলো প্রসারিত করে যাত্রাপথের মাথার ওপর চাঁদোয়া রচনা করছে। রোদের আলো ঝিলিক দিচ্ছে তাদের ফাঁক দিয়ে। একসময় মাথার ওপরের সেই পাতা ডালগুলো দিয়ে চাঁদোয়ার আস্তরণ যেন আরো ঘন হয়ে এলো। ছায়াময় হয়ে উঠল পথটা। এগিয়ে চলল তারা। কিন্তু বেশ খানিকটা পথ এগোবার পরও কোনো লোকালয়ের দেখা মিলল না। আবারও কেমন যেন আশঙ্কার দানা বাঁধতে শুরু করলো সবার মনে। গাড়ি ড্রাইভ করতে করতে রৌনক বলে উঠল, এদিকেও তো পথ শেষ হচ্ছে না। ঠিক এই সময় তারা দেখতে পেল কিছুটা তফাতে রাস্তার পাশের জঙ্গলের ভিতর থেকে একজন লোক বেরিয়ে গাড়িটার উদ্দেশ্যে হাত তুলে দাঁড়ালো। রৌনক তার সামনে পৌঁছে ব্রেক কষে গাড়িটা দাঁড় করালো। গাড়ির সামনে এসে দাঁড়ালো লোকটা। ওই মাঝ বয়সী একজন লোক। তীর্থ ভালো করে তাকালো লোকটার দিকে। লোকটার একটা চোখ কানা, চোয়াল আর মুখের করণ কেমন যেন ওই ছুঁচালো ধরনের। নাকের নিচে ঝাঁটার কাঠির মতো কয়েকটা গোঁফ দেখা যাচ্ছে। খালি পা, পরনে শুধু একটা খাকি হাফ প্যান্ট। লোকটা রোমশ বুকে, হাতে ঝুড়ো মাটি ধুলো লেগে আছে। তাকে দেখলেই মনে হয় স্থানীয় গ্রামীণ মানুষ। তীর্থ ঠিক এই মুহূর্তে লোকটার উদ্দেশ্য করে বলল, আমরা পিকনিক করতে যাচ্ছি সবুজ গ্রামে। সেই জায়গাটা আর কত দূর? আরে গাড়ি থামালে কেন? হলদেটে দাঁত বার করে হাসলো লোকটা। তারপর বলল, আপনারা ভুল পথে এসেছেন বাবু। ও জায়গা এখান থেকে 20 মাইল পিছনে রাস্তা, যেখানে দুভাগে ভাগ হয়েছে, সেখান থেকে বাম দিকের পথ। আপনারা ভুল পথে এসেছেন বুঝতে পেরে আমি তো গাড়িটা থামালাম। কথাটা শুনে তীর্থ বিস্মিতভাবে বলে উঠল, কিন্তু সেখানে যে কাঠের তীর চিহ্ন দিয়ে এইদিকেই পথটা দেখানো ছিল তো। খবর হয় মাঝে মাঝে, বাতাসে তীরটা অন্যদিকে ঘুরে যায়। লোকটার কথা শুনে আঁতকে উঠল সবাই। ভুল পথে চলে এসেছে তারা। বেলা তো প্রায় 2টো বাজতে চলেছে। গাড়ি ঘুরিয়ে কখনই বা তারা সে পথে পৌঁছাবে? তারপর রান্না বান্না করে কখনই বা তারা খাবে? নাকি চড়ুই ভাতি না করেই কলকাতার পথে রওনা দিতে হবে তাদের? গাড়ির পিছনের অংশে হাঁড়ি, কড়াই, বাজার ইত্যাদি মালপত্র রাখা আছে। সেগুলো দেখতে পেয়ে আর সম্ভবত তীর্থদের মনের অবস্থা বুঝতে পেরে লোকটা এরপর তাদের উদ্দেশ্যে বলল,
বাবুরা, আপনারা ইচ্ছা করলে এখানেই চড়ুই ভাতি করতে পারেন। গাছগুলোর আড়ালে বেশ সুন্দর ফাঁকা জায়গা আছে। লোকটার কথা শুনে ইন্দ্রাণী অন্যদের উদ্দেশ্যে বলল, কথাটা কিন্তু মন্দ নয়, আর কোথাও গিয়ে কাজ নেই, এখানেই নেমে পড়ি। রৌনক বলল, আরে তা নয় বুঝলাম, কিন্তু রান্না হবে কিভাবে? ভ্রমণের বইটাতে লেখা ছিল যে সবুজ গ্রামে পিকনিক স্পটের গ্যাসের সিলিন্ডার ওভেন এসব পাওয়া যায়, সে কারণে তো আমরা গ্যাস সিলিন্ডার ওভেন এসব সঙ্গে আনিনি। কথাটা কানে গেল লোকটার। এক চোখে তাকিয়ে সে বলল, এই উনুনের ব্যাপারে চিন্তা করবেন না বাবুরা, আমি উনুন খুঁড়ে দেব। জঙ্গল থেকে কাঠ আনা, বাসনপত্র ধোয়া মোছা সব কাজ আমি করে দেব। লোকটার কথা শুনে সবাই তাকালো তীর্থের দিকে। সেই দলের মাথা, তার সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। অবস্থা বিবেচনা করে তীর্থ বুঝতে পারল তাদের যদি চড়ুইভাতি করতেই হয় তবে এখানেই নামতে হবে। শীতের ছোটবেলা, সবুজ গ্রামে গিয়ে রান্নার আয়োজন করতে না করতেই হয়তো সূর্য ঢলে যাবে। ঠিক সেই সময় তীর্থ লোকটাকে প্রশ্ন করল, এসব কাজের জন্য তোমাকে কি দিতে হবে? লোকটা হেসে বলল, তেমন কিছু নয়। এই পিকনিকে যখন এসেছেন তখন নিশ্চয়ই সঙ্গে মাংস এনেছেন। দুটো মাংস খেতে দিলেই কাজ হবে। তীর্থ লোকটার কথা শুনে অনুমান করল লোকটা নিতান্তই গরিব মানুষ, মাংস কিনে খাবার ক্ষমতা তার নেই। তাই দুটো মাংস ভাত খাবার লোভে তাদেরকে সাহায্য করতে চাইছে। তীর্থ লোকটার উদ্দেশ্যে প্রথমে বলল, হ্যাঁ, আমাদের সঙ্গে মাংস এনেছি, আর খাবার যা বাঁচবে তোমাকেই তো দেব, আর সাথে কিছু বকশিসও দেব। এই কথা বলার পর তীর্থ সঙ্গীদের উদ্দেশ্যে বলল, চল তবে এখানেই নেমে পড়ি। গুন্ডা শুয়েছিল তীর্থের পায়ের কাছে। তীর্থ তার গলাতে পরানো নাইলনের ফিতেটা ধরে টানতে কুকুরটা প্রথমে উঠে দাঁড়ালো। তারপর গাড়ির জানালার বাইরে লোকটাকে দেখতে পেয়েই তীব্র গর্জন করে উঠল। কুকুরটাকে আগে দেখতে পায়নি বাইরে দাঁড়ানো লোকটা। গুন্ডাকে দেখতে পেয়ে আর তার উদ্দেশ্যে গর্জন শুনে লোকটা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে ছিটকে দূরে সরে গেল। বিস্ময় মাখানো মৃদু ভয়ার্থভাবে সে বলে উঠল, আপনাদের সঙ্গে কুকুর আছে? কুকুরের ভয়ে লোকটা চলে গেলে মুশকিল হবে। লোকটার উদ্দেশ্যে গর্জন করেই চলেছে গুন্ডা। তীর্থ গুন্ডার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে করতে লোকটাকে আশ্বস্ত করার জন্য বলল, তোমার কোনো ভয় নেই, ও কাউকে কোনোদিন কামড়ায় না। তোমাকে নতুন লোক তো, ওই জন্যই অমন করছে। গাড়ি থেকে নেমে পড়ল সবাই। তীর্থ গুন্ডার কলার বোকলেসের ফিতেটা ধরে গাড়ি থেকে নামাতেই সে লোকটার উদ্দেশ্যে গর্জন করে এগোতে গেল। তীর্থ ফিতেটা ধরে গুন্ডাকে নিয়ে গাড়ি থেকে কিছুটা তফাতে সরে গিয়ে আবারও লোকটাকে আশ্বস্ত করে এবং বলে, ভয় পেও না, একটু পরেই তোমাকে চিনে ফেলবি, তখন আর ডাকবে না। আমি ধরে আছি ওকে। তোমার নাম কি? তীর্থের কথা শুনে লোকটা মনে হয় কিছুটা সাহস সঞ্চয় করতে পারল। সে বলল, হ্যাঁ, ওকে বেঁধেই রাখবেন। আমি কিন্তু কুকুর খুব ভয় পাই। আগে আমার নাম হলো বুজরু। অন্য সবাইও গাড়ি থেকে নেমে পড়ল। গাড়ির ভিতর থেকে রান্নার বাসনপত্র, বাজার, জলের ব্যারেল, শতরঞ্চি এসবও নামানো শুরু হলো। গুন্ডাকে নিয়ে একপাশে দাঁড়িয়ে কাজের তদারকি করতে লাগলো তীর্থ। গুন্ডা কিন্তু তখনও ডেকে চলেছে।
সেই লোকটার উদ্দেশ্যে। জিনিসপত্র নামিয়ে ফেলা হলো গাড়িতে। তার মধ্যে সব থেকে ভারী জিনিস হলো পলিথিনের 40 লিটারের জলের ব্যারেলটা। বিকাশ আর রৌনক মিলে ধরাধরি করে সেটা গাড়ি থেকে নামাতেই বজরুক নামের লোকটা একাই সেটা কাঁধে তুলে নিল। তা দেখে তীর্থরা বুঝতে পারল গ্রাম্য লোকটা বেশ পরিশ্রমী, আর তার শরীরে শক্তিও আছে বটে। জলের পাত্রটা কাঁধে তুলে নিয়ে ইশারাতে সে তীর্থদের অনুসরণ করতে বলল তাকে। সবাই অন্য মালপত্র নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে তার পিছনে এগোলো। সবার পিছনে তীর্থ চলল তার কুকুরের গলার নাইলনের ফিতে ধরে। 20-25 পা হেঁটেই রাস্তার গায়ের জঙ্গলের মধ্যে গিয়ে একটা সুঁড়ি পথ, সেখানে ঢুকে পড়ল লোকটা আর তার পিছন পিছন অন্যরা। সে পথে কিছুটা এগোতেই তীর্থদের সামনে থেকে গাছের প্রাচীর সরে গেল। উন্মুক্ত হলো একটা ডিম্বাকৃত ফাঁকা জমি। ঘিরে রেখেছে মাঠটাকে। শীতের দুপুরের নরম রোদ খেলা করছে ফাঁকা জমিটাতে। তবে মাঠটা চারপাশের গাছের বেষ্টনী থেকে কয়েক পা নিচে। ঢালু পথ বেয়ে জমিটাতে নেমে পড়ল বুজরুক। অন্যরাও নামতে থাকলো। সবার শেষে নামলো তীর্থ। কিন্তু গুন্ডা জমিটাতে নেমেই মাটিটা একবার শুকলো, আর তারপরই মুখ ফিরিয়ে পিছু হটার চেষ্টা করলো। সে যেন আর এগোতে চায় না। তীর্থ তার বকলসের ফিতে ধরে সামনে টানার চেষ্টা করতে লাগলো। তাই দেখে থমকে দাঁড়িয়ে পড়ল অন্যরা। আয়, আরে বাবা আয় রে, কি করছিস ওখানে? আয় আয়। এই সময় বুজরুকও পিছন ফিরে তাকালো তীর্থের দিকে। তীর্থর মনে হলো তাকে আর গুন্ডাকে দেখে কেমন যেন একটা অদ্ভুত হাসি ফুটে উঠল বুজরুকের ঝাঁটার মতো গোঁফের নিচে ছুঁচালো ঠোঁটে। তীর্থের উদ্দেশ্যে সে বলল, কুকুরটাকে বরং আপনি গাড়িতেই রেখে আসুন বাবু। কুকুরটা বাঘের মতো দেখতে হলেও মনে হয় ও খুব ভীতু। অচেনা জায়গাতে আসতে ও ভয় পাচ্ছে। বুজরুকের কথা শুনে প্রায় সবাই হেসে ফেলল। বুজরুকের কথায় আর বন্ধুদের হাসি দেখে আথে ঘা লাগলো তীর্থের। বন্ধু মহলে তার বেশ গর্ববোধ। গুন্ডা নামে তার এই বিরাট সারমেয়টিকে নিয়ে বুজরুক নামের ওই লোকটার উদ্দেশ্যে মৃদু ধমকে উঠে তীর্থ বলে উঠল, ওকে কোথায় রাখবো সেটা তোমায় বলতে হবে না, তুমি এগো। ধমক শুনে লোকটা আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। অন্যরা এগোলো আর তীর্থ তার কুকুরটাকে টেনে হিচড়ে নিয়ে চলল মাঠের ভিতর দিকে। আয় আয় বলছি, আয়। উফ, আয় না। উফ, আয় আয় বলছি, আয়। তীর্থ খেয়াল করলো মাঠের মধ্যে বেশ কয়েকটা জায়গাতে ছোট বড় উনুনের গর্ত আছে। বুজরুকের পিছন পিছন সবাই গিয়ে উপস্থিত হলো জমিটার বিপরীত দিকে, জঙ্গলের গায়ে একটা বড় গাছের সামনে। জলের পাত্রটা সে মাটিতে নামিয়ে রেখে বলল, এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। দাঁড়ান, আমি আগে কাঠটা নিয়ে আসি, তারপর চট করে উনুন বানিয়ে দেব। বুজরুক যে জায়গাতে এনে তাদের দাঁড় করালো তার কাছাকাছিও মাটির মধ্যে বেশ কয়েকটা ছোট বড় গর্ত আছে। দু একটা গর্তের সামনে পোড়া কাঠও আছে। তা দেখে রৌনক লোকটাকে প্রশ্ন করল, এখানে এত উনুনের গর্ত কেন? প্রশ্ন শুনে লোকটা হেসে চারপাশের গর্তগুলোর দিকে তাকিয়ে বলল, এই আপনাদের মতো ভুল করে অনেকে
অনেক সময় এখানে চলে এসে এখানেই চড়ুইবাতি করে, তাদেরই উনুনের গর্ত। আমি খুঁড়ে দিয়েছি, আপনাদের জন্য নতুন গর্ত খুঁড়ে দেব। নতুন গর্তে ভালো আগুন জ্বলবে। কি বলেন, জ্বলবে না? কথাগুলো বলে জমিটার গায়ে বনের মধ্যে ঢুকে গেল বুজরুক। গাছটার কাছেই ফাঁকা জমিতে জিনিসপত্র নামিয়ে শতরঞ্চি বিছানো শুরু হয়ে গেল। কোথাও অন্য কোনো লোকজন নেই। জঙ্গল থেকে শুধু পাতা খসার খসখস শব্দ ভেসে আসছে। মাঠের ভিতর বেশ ঠান্ডা বাতাস থাকলেও দুপুরের রোদে একটা মিঠে আমেজ অনুভূত হচ্ছে। সুপর্ণা বলল, জায়গাটা কিন্তু বেশ লাগছে, কেমন নিরিবিলি, বিরক্ত করারও কেউ নেই। অন্য পিকনিক স্পটগুলোর মতো লাউড স্পিকারের কান ফাটানো অত্যাচারও নেই। তার কথার পরিপ্রেক্ষিতে ইন্দ্রাণী বলে উঠল, ঠিক তার, চারপাশের জঙ্গলগুলো দেখে মনে হচ্ছে এবার আমরা সত্যি বনভোজন করতে এসেছি। তীর্থ তাদের কথা শুনে হাসল। কিছু সময় আগে চলন্ত গাড়িতে এদের দুজনের মধ্যেই ঝগড়া বাঁধার উপক্রম হচ্ছিল। মিনিট 15 মধ্যেই শুকনো কাঠ ডালপালার বিরাট বোঝা নিয়ে বেরিয়ে এলো বুজরুক। যেখানে শতরঞ্চি বিছানো হয়েছে তার কিছুটা তফাতে মাঠের মধ্যে কাঠগুলো নামিয়ে রেখে একটা ছুঁচালো কাঠের টুকরো নিয়ে লোকটা গর্ত করার কাজ শুরু করতে যেতেই গুন্ডা তার উদ্দেশ্যে আবার সেই ভয়ঙ্কর চিৎকার শুরু করল। তীর্থ তার গলার ফিতে খুলে দিলেই যেন সে লাফিয়ে পড়বে লোকটার উপর। বুজরুক একবার তাকালো গুন্ডার দিকে, তারপর মাটি খোঁড়ায় মন দিল। প্রথমে ছুচালো কাঠের টুকরোর কয়েক ঘা দিয়ে কিছুটা মাটি উঠিয়ে নিল সে। তারপর কাঠটা ফেলে দিয়ে দুহাত দিয়েই মাটি সরাতে লাগলো সে। তার মাটি খোঁড়ার ভঙ্গি দেখে তীর্থের মনে হলো যেভাবে কুকুর বিড়াল জাতীয় প্রাণীরা মাটি খোঁড়ে ঠিক সেভাবেই যেন দুহাতে মাটি খুঁড়ে চলেছে লোকটা। বুজরুকের গর্ত খোঁড়া দেখতে দেখতে আরও একটা জিনিস এবার খেয়াল করলো তীর্থ। লোকটার হাতের নখগুলো বেশ বড় বড়, সেই জন্যই ওভাবে গর্ত খুঁড়তে পারছে সে। যতক্ষণ বুজরুক গর্ত খুঁড়ল ততক্ষণ ডেকেই চলল গুন্ডা। গর্ত খুঁড়ে কাঠ দিয়ে উনুন সাজিয়ে ফেলল বুজরুক। বিকাশ এরপর উনুনটা ধরিয়ে ফেলল। হাতে বেশি সময় নেই, তাই শুধু মাংস ভাত রান্না হবে বলেই ঠিক হলো। চাল ধুয়ে প্রথমে ডেকচিতে ভাত বসানো হলো। তারপর শতরঞ্চিতে তাস নিয়ে আড্ডা দিতে বসলো সবাই। তীর্থ এগিয়ে গেল শতরঞ্চির দিকে, কিন্তু গুন্ডা কিছুতেই বসতে চাইল না শতরঞ্চিতে। বারবার উঠে দাঁড়িয়ে সে তাকাতে লাগলো চারিদিকে। অগত্যা কিছুটা বাধ্য হয়েই তীর্থ তাকে নিয়ে গিয়ে কাছেই একটা সরু গাছের গুঁড়ির সঙ্গে বেঁধে এলো। তারপর অন্যদের পাশে বসল। তারা তাস খেলা আর গল্প করতে লাগলো। এবার তো চালটা দে। রান্না বান্নাটা কি হলো, কতদূর আরে হলো? সেই কথাটা মনে আছে তো? হ্যাঁ, সেই গোষ্ঠের মেলায়। সূর্য দ্রুত এগোতে লাগলো বিকেলের দিকে। গল্প করতে করতে কখন যে ভাত ফুটে গেছে তা খেয়ালই ছিল না তীর্থদের। বুজরুকের কথাতে সম্বিত ফিরল তাদের। বাবু, চাল রান্না হয়ে গেছে। তীর্থ দেখল ঘড়িতে কখন যেন 4টে বেজে গেছে। সে আর সুপর্ণা তাড়াতাড়ি উঠে ভাতের ডেকচিটা নামিয়ে নিল। এরপর উনুনে ডেকচি বসিয়ে সুপর্ণা যখন তাতে পাঁঠার মাংসগুলো ছাড়তে যাবে, ঠিক সেই সময়
বুজরুক বলে উঠল, বাবু, একটা কথা বলি। আমাকে তো আপনারা মাংস দেবেনই, যদি এখনই তা দিয়ে দেন। ইন্দ্রাণী কথাটা শুনতে পেল এবং তার সঙ্গে সঙ্গে বলে উঠল, কাঁচা মাংস নিয়ে তুমি কি করবে? বুজরুক একটু চুপ করে থেকে বলল, না, আসলে ঘরের জন্য নিয়ে যাব, ছেলে মেয়েদের দেবো আর কি। তীর্থদের কথাটা শুনে বেশ মায়া হলো লোকটার প্রতি। গরিব মানুষ এই লোকটা, মাংস কিনে খাবার ক্ষমতা নেই, তাই কাঁচা মাংস বাড়ি নিয়ে গিয়ে রান্না করে ছেলেপুলে নিয়ে একসঙ্গে খেতে চাইছে হয়তো। একথা ভেবে তীর্থ রৌনককে বলল, ও যখন বলছে ওকে তখন কাঁচা মাংস দেওয়াই হোক না। একটা মৃদু হাসি ফুটে উঠল বুজরুকের মুখে। কয়েকটা বড় পাতা কুড়িয়ে আনলো সে। রৌনক তীর্থের কথা মতো কাঁচা মাংসই দিল, একটু বেশি পরিমাণেই তারা দিয়েছিল। মাংস চাপিয়ে আবার শতরঞ্জিতে আড্ডা দিতে বসল তারা। বিকেল হবার সঙ্গে সঙ্গেই রোদ মুড়ে আসতে শুরু করেছে। শীতের বিকেল দ্রুত শেষ হয়েই ঘণ্টাখানেকের মধ্যেই অন্ধকার নামবে। অন্ধকার। মাংস রান্না হয়ে গেলেই খাওয়া সেরে তারা রওনা হয়ে যাবে কলকাতার দিকে। ঠিক এই সময় বিকাশ বলল, এই জায়গাতে যদি বেলা থাকতে থাকতে আসা যেত, তবে ওই জঙ্গলের মধ্যেও ঘোরা যেত। তা তোরা কি বলছিস? নিজেদের মধ্যে নানা ধরনের গল্প, হাসি, মশকরা চলতে লাগলো। এক সময় ধীরে ধীরে মাংসের গন্ধ ছড়াতে শুরু করেছে। তখন মাংস রান্না প্রায় হয়ে এসেছে। হঠাৎ হঠাৎ যেন বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর কুকুরটা আবার ডাকতে শুরু করলো। না না, ঠিক গর্জনের মতন তো ডাকছে না ডাকটা, কেমন একটা অদ্ভুত অদ্ভুত ব্যাপার। অদ্ভুত একটা গোগানির মতন শব্দও শুনতে পেলাম। গুন্ডাকে এমনভাবে আগে কোনো দিন ডাকতে শুনিনি তীর্থ। সে কয়েকবার থামাবার চেষ্টা করলো গুন্ডাকে, কিন্তু কুকুরটা একইভাবে ডেকে চলল। গুন্ডার ডাকে মাঝে মধ্যে আড্ডায় ছেদ পড়তে লাগলো। তীর্থ বুঝতে পারল গুন্ডার আচরণে স্পষ্ট বিরক্ত বোধ। রৌনক একসময় তীর্থকে বলেই ফেলল, হ্যাঁ, সেটাই ভালো। ও যেমনভাবে চেঁচাচ্ছে তাতে শান্তিতে খেতে দেবে না মনে হয়। রান্না তো প্রায় হয়েই এলো, সামান্য সময়, ও গাড়িতে ঠিক থাকতে পারবে। গুন্ডার আচরণে বন্ধুরা বিরক্ত বোধ করছে দেখে কুকুরটাকে গাড়িতে রেখে আসবার জন্য রৌনকের থেকে গাড়ির চাবিটা নিয়ে শতরঞ্জি ছেড়ে উঠে দাঁড়ালো তীর্থ। বুজরুক মাঠের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, তার দিকে একবার তাকিয়ে নিয়ে তীর্থ গুন্ডার কাছে গিয়ে গাছের গা থেকে তার ফিতেটা খুলে নিল। তারপর গুন্ডাকে নিয়ে মাঠ পেরিয়ে উল্টো দিকে গাছের আড়ালে রাস্তায় যেখানে গাড়িটা রাখা আছে সেদিকে যাবার জন্য এগোলো। গুন্ডা চিৎকার থামিয়ে এগোলো তার সঙ্গে সঙ্গে। সন্দিগ্ধভাবে মাঠের চারপাশে তাকাতে তাকাতে জমি শুকতে শুকতে এগোতে লাগলো সে। মাঠের ঠিক মাঝখানে পৌঁছে হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ে, দাঁত বার করে কড়কড় কড়কড় করে শব্দ করতে লাগলো গুন্ডা। কিছুটা তফাতেই একটা উনুনের গর্ত। সেদিকে তাকিয়েই দাঁড়িয়ে পড়েছে সে। ভালো করে গর্তটার দিকে তাকিয়ে তীর্থের একটা জিনিস চোখে পড়ল। গর্তের ঠিক মুখটাতেই এক টুকরো
কাঁচা মাংস পড়ে আছে। বুজরুক নামের লোকটা মাঠে ঘুরে বেড়াচ্ছে। তার কাছ থেকে নিশ্চয়ই অসাবধানতায় মাংসটা খসে পড়েছে গর্তের মুখে। এ কথা ভেবে নিয়ে গর্তটার পাশ কাটিয়ে গুন্ডাকে নিয়ে তীর্থ এগোলো। জঙ্গলের আড়ালে সূর্য ঢলতে শুরু করেছে। দিনের আলো দ্রুত ফুরোতে চলেছে। বেশ কিছুটা জমি পেরোবার পর রাস্তার কাছাকাছি জঙ্গলের গায়ের প্রায় সামনে পৌঁছে আবারও একটা গর্তের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে ঠিক আগের মতোই গর্জে উঠল গুন্ডা। সেই গর্তটার দিকে তাকিয়ে এবার সত্যিই বেশ আশ্চর্য হয়ে গেল তীর্থ। এই গর্তটার ঠিক মুখে পড়ে আছে কাঁচা মাংসের টুকরো। তবে কি বুজরুক নামের ওই লোকটা নিজেই মাঠের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে মাংসের টুকরো ছড়াচ্ছে? তীর্থ তাকালো তার বেশ কিছুটা দূরে মাঠের মাঝখানে, তার দিকে পিছন ফিরে ঘুরতে থাকা বুজরুকের দিকে। হাত দুটো স্পষ্ট দেখা যাচ্ছে তার, খালি হাত। যাকে সে তার ভাগের মাংস নিয়ে যা করছে করুক, একথা ভেবে নিয়ে তীর্থ এরপর মাঠ ছেড়ে উঠে সুঁড়ি পথ ভেঙে এগোলো রাস্তার দিকে। গাড়ির দরজা খুলতেই এক লাফে ভিতরে ঢুকে পড়ল গুন্ডা। গাড়ির একটা জানলার কাঁচ কিছুটা নামিয়ে দরজা বন্ধ করে ফেরার পথ ধরল তীর্থ। সে যখন মাঠে নামলো তখন সূর্য বনের আড়ালে চলে গেছে। অন্ধকার নামার আগেই খাওয়া সেরে মালপত্র গুছিয়ে তাদের ফিরতে হবে। তীর্থ তাই দ্রুত এগোলো মাঠের অন্য প্রান্তে তার বন্ধুদের দিকে। সে যখন তার বন্ধুদের কাছে পৌঁছল তখন মাংস রান্না হয়ে গেছে। উনুনের ওপর মাংসের ডেকচিতে খুন্তি নাড়াবার পর বিকাশ সেটা শতরঞ্চির কাছে নামিয়ে আনছে। কিছুটা তফাতে উবু হয়ে বসে আছে বুজরুক নামের লোকটা। তীর্থের একবার মনে হলো মাংস ফেলার ব্যাপারটা সম্বন্ধে প্রশ্ন করা যায় কি লোকটাকে, কিন্তু এরপরই তার মনে হলো ব্যাপারটা তার বন্ধুদের কানে গেলে হয়তো তারা পয়সা দিয়ে কেনা দামি মাংস এভাবে নষ্ট করার জন্য ঝামেলা বাঁধিয়ে দেবে। বাসনপত্র মাজিয়ে নিতে হবে লোকটাকে দিয়ে। তাই শেষবেলাতে ঝগড়াঝাটির সম্ভাবনা এড়াতে তীর্থ আর কোনো প্রশ্ন করল না লোকটাকে। তীর্থরা যখন খেতে বসলো তখন বনের আড়ালে সূর্য সত্যিই ডুবে গেছে। বাতাস বেশ ঠান্ডা হয়ে এসেছে। সন্ধ্যা নামার প্রস্তুতি। মাঠের ওপর পাতলা কুয়াশার চাদর ভাসতে শুরু করেছে। বেশ তৃপ্তি করেই ভাত মাংস খেলো সবাই মিলে। খাওয়া শেষ করে যখন তারা উঠে দাঁড়ালো তখন সন্ধ্যা নামতে চলেছে। তীর্থ বলল, চল এবার আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। বুজরুকও এবার উঠে দাঁড়িয়েছে। সে তাদেরকে বলল, বাবুরা, মুখ হাত ধুয়ে একটু বিশ্রাম নিন। আপনাদের চিন্তা নেই, আমি বাসনপত্র ধুয়ে সব কিছু গুছিয়ে গাড়িতে তুলে দেব। যা ভরপেট খেলাম তাতে সত্যি একটু বসে নেওয়া দরকার। যা বলিস। রৌনক বলল, সত্যি ভাই, আমারও একই অবস্থা। 10 মিনিট না বসলে মনে হয় আর চলবে না। তাকে সমর্থন করে বিকাশ বলল, হ্যাঁ, আমারও কেমন একটা ঘুম ঘুম পাচ্ছে বুঝলি। সবাই শরীর এলিয়ে বসল তীর্থ ছাড়া। তাকে এবার শেষ কাজটুকুর তদারকি করতে হবে। বুজরুক নামের লোকটা এরপর তার কথা মতোই জিনিসপত্র গোছানো বাসন ধোয়ার কাজ শুরু করলো। কিন্তু তার দিকে তাকিয়ে তীর্থের মনে হতে লাগলো যেন অতি ধীর, হাত পা নাড়িয়ে কাজ করছে লোকটা। এদিকে দ্রুত অন্ধকার নেমে আসছে। সূর্য ডুবে গেছে বেশ কিছু সময় আগে।
জঙ্গলের ভিতরের অংশ ইতিমধ্যেই ডুবে যেতে শুরু করেছে গাঢ় অন্ধকারের আড়ালে। তীর্থ একবার তাকালো তার বন্ধুদের দিকে। ভরপেট মাংস ভাত খেয়ে কেমন একটা ঝিমুনি এসেছে তাদের মধ্যে। বুজরুক নামের লোকটির প্রতি তাদের কোনো খেয়ালই নেই। বাসনপত্রগুলো যেন লোকটা মেজেই চলেছে। তীর্থ তার উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি কর, আমাদের তো ফিরতে হবে, এত ধীরে কাজ করলে চলে? এই দুটো হাঁড়ি ডেচকি মাজতে কত সময় লাগবে বুঝি? হ্যাঁ, এই তো বাবু, এই এখনই হলো বলে। বুজরুক মুখে কথাটা বলল ঠিকই, কিন্তু তীর্থের মনে হলো আগের থেকেও যেন শ্লথ হয়ে এলো লোকটার হাত। বাসনগুলোর গায়ে অতি ধীরে হাত বোলাতে বোলাতে চারপাশে তাকিয়ে বুজরুক নামের লোকটা যেন কোনো কিছুর জন্য প্রতীক্ষা করছে। জঙ্গলের অন্ধকার এবার মাঠের ভিতরও প্রবেশ করতে শুরু করেছে। না, আর দেরি করা চলে না। এই সামান্য কটা বাসন মাজতে কি এত সময় লাগে? এক সময় তীর্থ বাধ্য হয়ে লোকটার উদ্দেশ্যে বলল, থাক, যথেষ্ট হয়েছে, আর কাজ করতে হবে না। কথাটা শুনে বুজরুক উঠে দাঁড়িয়ে হেসে বলল, আর কাজ করতে হবে না। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই যেন কেউ একটা কালো চাদর বিছিয়ে দিল সেই অচেনা মাঠে। আর এর পর মুহূর্তেই চারিদিক থেকে একটা বীভৎস শব্দ উঠল। সম্মিলিত শিয়ালের ডাক, কেমন যেন অতি প্রাকৃত রক্ত জল করা বীভৎস সেই শব্দ। আচম্বিতে সেই শব্দ শুনে তীর্থের সঙ্গীদের তন্দ্রাচ্ছন্ন শীতল ভাবনা সামান্য হলেও কেটে গেল। উঠে দাঁড়ালো তারা। তার এরপরই তীর্থ দেখতে পেল বিন্দু বিন্দু আলো যেন মাটির ভিতর থেকে উঠে দাঁড়িয়ে তাদের দিকে এগিয়ে আসছে। ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে সেই আলোক বিন্দুগুলো। তারা যখন একদম কাছে গিয়ে এলো, তখন তীর্থ বুঝতে পারল ওই জোড়া জোড়া আলোক বিন্দুগুলো আসলে আসলে শিয়ালের চোখ। তাদের শরীরের দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। অন্ধকারের মধ্যে তীর্থের বন্ধুদের মধ্যে কি যেন বলে উঠল, এই প্রাণীগুলো এইভাবে এগিয়ে আসছে কেন? প্রত্যুত্তরে যেন একটা হাসি শোনা গেল কাছ থেকে। বুজরুক যেন অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে, তাকে আর দেখা যাচ্ছে না। কিন্তু তীর্থের মনে হলো হাসিটা যেন বুজরুক নামের লোকটারই হতে পারে। আর এরপরই যে ঘটনা ঘটল তার জন্য তীর্থরা কেউই প্রস্তুত ছিল না। পালে পালে শিয়ালের দল তখন তাদের গর্ত থেকে উঠে এসেছে, অন্ধকারকে আলোড়িত বিদীর্ণ করে জান্তব আক্রোশে একেবারে সম্মিলিত উল্লাসধ্বনি করে উঠল সেই সাপদের দল। তার পরক্ষণেই তারা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল একসঙ্গে উঠে দাঁড়ানো তীর্থের সঙ্গীদের ওপর। মুহূর্তের মধ্যেই এক নারকীয় ভয়াবহ পরিবেশ সৃষ্টি হলো চারিদিকে। হিংস্র প্রাণীগুলোর ছটপটানির শব্দে ভরে উঠল অন্ধকার অচেনা প্রান্তর। হিংস্র প্রাণীগুলো সোজা এসে কামড় বসাচ্ছে মানুষগুলোর শরীরে। তাদের একটাকে আঘাত করে দূরে সরালে তার পরক্ষণেই তিনটে প্রাণী গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে মাংস খুবলে নিচ্ছে। তীর্থের দিকেও এগিয়ে এলো বেশ কয়েকজন হিংস্র চোখ।
একটা প্রাণী তার উদ্দেশ্যে লাফাতে যেতেই তীর্থ প্রচণ্ড জোরে লাথি কষালো তাকে। কয়েক হাত দূরে প্রাণীটা মাটির ওপরে আছড়ে পড়ে এবং একটা আর্তনাদ শোনা গেল তার। আর সেই আর্তনাদ শুনে শিয়ালের দল প্রচণ্ড আক্রোশে সম্মিলিতভাবে বীভৎস চিৎকার করে উঠল। তীর্থের মনে হলো মাঠের চারিদিকের অন্ধকারের মধ্যে থেকে জোড়া জোড়া জ্বলন্ত চোখ এবার যেন তাকে লক্ষ্য করেই ছুটে আসছে। তীর্থ বুঝতে পারল বাঁচতে হলে পালাতে হবে তাদের। বন্ধুদের উদ্দেশ্যে সে বলল, পালা পালা, মাঠ ছেড়ে এখনই রাস্তার দিকে পালা। কথাগুলো বলেই মাঠের মধ্যে দিয়ে রাস্তার দিকে ছুটতে শুরু করলো সে। বিকাশ আর রৌনক ততক্ষণে মাটিতে পড়ে গেছে। শিয়ালের দল খুবলে খেতে শুরু করেছে তাদের শরীরকে। সুপর্ণা আর ইন্দ্রাণী কোনো রকমে ছুটতে শুরু করলো তীর্থের কথা শুনে। আর একদল শিয়ালও ছুটতে শুরু করলো তাদের পিছনে পিছনে। মাঝমাঠে পৌঁছে একটা গর্তের মধ্যে পা ঢুকে মাটিতে পড়ে গেল সুপর্ণা। মুহূর্তের মধ্যেই মৌমাছির পালের মতো তার ওপর ঝাঁপিয়ে পড়ল পিছনে ছুটে আসা শিয়ালের একটা দল। সুপর্ণা কোনো আর্তনাদ করারও সুযোগ পেল না। আর বাকিরা ছুটে চলল তীর্থ আর উন্মুক্ত হিংস্র শিয়ালের দল। তীর্থ যখন মাঠ ছেড়ে উপরে উঠে জঙ্গল ভেঙে রাস্তার দিকে ছুটে যাচ্ছে, তখন ইন্দ্রাণী শেষ আর্তচিৎকার শুনতে পেল তীর্থ। সে বুঝতে পারলো হিংস্র প্রাণীগুলো ধরে ফেলেছে ইন্দ্রাণীকে। তীর্থ এও বুঝতে পারলো যে ইন্দ্রাণীকে সাহায্য করতে যাবার চেষ্টা করা বৃথা। খালি হাতে এই উন্মত্ত হিংস্র প্রাণীগুলোর সঙ্গে লড়াই করতে গেলে তাকেও হয়তো ছিঁড়ে খাবে এই পশুগুলো। তাই তীর্থ আর পিছু না ফিরে ঝোপ জঙ্গল ভেঙে ছুটল রাস্তার দিকে। কোনো রকমে রাস্তায় পৌঁছে গেল তীর্থ। তাদের গাড়িটা একই জায়গাতে রয়েছে। এক ছুটে গাড়ির কাছে পৌঁছে গেল তীর্থ। তাকে দেখেই ডেকে উঠল গুন্ডা। তীর্থের কাছেই চাবি ছিল গাড়ির। কোনো রকমে দ্রুত চাবি দিয়ে গাড়ির দরজা খুলে ফেলল সে। তীর্থ যখন ভিতরে ঢুকতে যাচ্ছে, ঠিক তখনই পিছনে একটা অস্পষ্ট শব্দ শুনে পিছনে তাকিয়ে সে দেখল তার গাড়ির দিকে এগিয়ে আসছে একজন লোক। সম্ভবত লোকটা তার পিছনেই ছুটে এসেছে। অন্ধকার হলেও তার অবয়ব দেখে তাকে চিনতে আর অসুবিধা হলো না তীর্থের। লোকটা তীর্থের কোনো বন্ধু নয়, সে বুজরুক। সেও কি তবে শিয়ালের তাড়া খেয়ে পালিয়ে এলো, নাকি অন্য কোনো ব্যাপার? গাড়িতে উঠতে গিয়েও তার দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল তীর্থ। লোকটা গাড়ির আরো কাছে এগিয়ে এলো। তীর্থর মনে হলো কানা বুজরুকের একটা চোখ যেন শিয়ালগুলোর চোখের মতোই চলছে। আর এরপরে প্রভুকে বাঁচাবার জন্য খোলা দরজা দিয়ে নেমে পড়ল গুন্ডা। বিশাল কুকুরটা তীর্থকে পাশ কাটিয়ে তীর বেগে ছুটে গিয়ে বিজাতীয় আক্রোশে গর্জন করে লাফ দিল বুজরুকের লক্ষ্য করে। অত বড় কুকুরটা লাফ দিয়ে তার বুকের উপরে পড়তেই তাল সামলাতে পারল না। লোকটা মাটিতে পড়ে গেল। তার গলা থেকেও বেরিয়ে এলো একটা চিৎকার। এই এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া। এবার কিন্তু চিৎকারটা আর মানুষের মতো লাগলো না। শিয়ালের ডাক
আর সেই চিৎকার করা মাত্রই তার জবাবে সেই মাঠের দিক থেকে ভেসে এলো অনেকগুলো শিয়ালের রক্ত জল করা চিৎকার। মাঠ ছেড়ে রাস্তার দিকে শিয়ালের ঝাঁক ছুটে আসতে লাগলো। চিৎকার করতে করতে ব্যাপারটা বুঝতে পেরে তীর্থ আর সময় নষ্ট না করে গাড়ির ভেতরে উঠে দরজা বন্ধ করে চাবি দিয়ে ইঞ্জিন স্টার্ট করে গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিল। আর সেই আলোতে তীর্থ গাড়ির ভেতর থেকে দেখল প্রবল বিক্রমে লড়ে চলেছে গুন্ডা। তবে যার সঙ্গে সে মরণপণ লড়াইতে অবতীর্ণ হয়েছে সে কোনো মানুষ নয়, বিরাট বড় একটা শিয়াল। তারা দুজনেই আঁচড়ে কামড়ে পরস্পরকে ছিঁড়ে টুকরো টুকরো করে খাবার চেষ্টা করছে। আর এরপরই সেখানে এসে হাজির হয়ে গেল সেই শিয়ালের দল, জোড়া জোড়া হিংস্র জ্বলন্ত চোখ। তাদের একদল ঝাঁপিয়ে পড়ল লড়তে থাকা কুকুরটার ওপর, আর একদল চারপাশ থেকে ঝাঁপিয়ে পড়তে লাগলো গাড়ির ওপর, কাঁচ ভেঙে তীর্থকে বাইরে টেনে নামিয়ে ছিঁড়ে ফেলার জন্য। তাদের শরীরের আঘাতে থরথর করে কেঁপে উঠতে লাগলো গাড়িটা। কয়েকটা শিয়াল লাফিয়ে উঠল গাড়ির বোনেটে। তাদের হিংস্র দাঁত আর তীর্থের শরীরের মধ্যে শুধু একটা কাঁচের চাদরের ব্যবধান। গাড়িটাকে গিয়ারে দিয়ে শক্ত হাতে স্টিয়ারিং ধরে অ্যাক্সিলেটরে চাপ দিল তীর্থ। প্রাণীগুলো ছিটকে পড়ল গাড়ির ওপর থেকে। তীর্থ তীর বেগে গাড়ি নিয়ে ছুটে চলল। সেই মাঠে পড়ে রইল তার চার বন্ধু, রৌনক, ইন্দ্রাণী, বিকাশ, সুপর্ণা আর সেই হিংস্র শিয়ালের দল। পরদিন তীর্থ যখন আবার সেই মাঠের কাছের রাস্তাটার ওপর এসে উপস্থিত হলো, তখন সূর্য মাথার ওপরে অনেকটাই উঠে গেছে। গত রাতে রাস্তা ধরে এগিয়ে শেষ পর্যন্ত একটা গ্রামে পৌঁছে গেছিল তীর্থ। রাতে আর এ জায়গাতে ফিরে আসার মতো পরিস্থিতি ছিল না তীর্থের। আতঙ্ক কাটিয়ে একটু সুস্থ হতেই অনেক সময় লেগে গেছিল তার। সকাল হতেই একদল গ্রামবাসী প্রথমে তাকে থানায় নিয়ে গেছিল। সেখান থেকে পুলিশের গাড়ি নিয়ে এ জায়গায় আসতে বেলা প্রায় 10টা হয়ে গেছে। গ্রামবাসীদের নিয়ে তীর্থের গাড়ি আর পুলিশের গাড়িটা এসে ঠিক সেই জায়গাটাতে দাঁড়ালো যে জায়গাতে গতকাল ছিল তীর্থদের গাড়িটা। তীর্থ সমেত সবাই গাড়ি থেকে নেমে প্রথমেই দেখতে পেল রাস্তার একপাশে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে গুন্ডার মৃতদেহ। শিয়ালের দল ছিঁড়ে টুকরো টুকরো করেছে গুন্ডাকে। গ্রামবাসী বা পুলিশের কাছে তীর্থ সব কথা বললেও পাছে তারা তাকে পাগল ভাবে, সেজন্য সেই ভয়ঙ্কর কথাটা বলেনি তীর্থ। সে সাথে বলেনি যে তার চোখের সামনে বুজরুক নামের সেই কানা লোকটাকে শিয়ালে পরিণত হতে দেখেছে সে। তীর্থ শুধু তাদের বলেছে সে যখন গাড়িতে উঠে পালাচ্ছিল তখন তার কুকুরটা লড়াই করছিল একটা বিরাট শিয়ালের সঙ্গে। গুন্ডার অন্তিম পরিণতি দেখার পর একজন পুলিশ অফিসারের নেতৃত্বে তীর্থ মন শক্ত করে সেই মাঠের দিকে এগোলো আরও ভয়াবহ কোনো দৃশ্য প্রত্যক্ষ করার জন্য। জঙ্গলের বেড়া ভেঙে তারা মাঠের সামনে এসে দাঁড়ালো। না, কোথাও কোনো অন্ধকার নেই, নেই আর্তনাদ বা শিয়ালের সেই বিভৎস চিৎকার। আলো ঝলমল করছে মাঠটাতে। সবাই মিলে মাঠে নেমে পড়ল। কিছুটা তফাতে তফাতে জেগে আছে সেই গর্তগুলো। গতকাল সেই গর্তগুলো ভালো করে খেয়াল করেনি তীর্থ। ভালো করে গর্তগুলো খেয়াল করলেই তারা দেখতে পেত গর্তের ভিতর থেকে সুড়ঙ্গ চলে গেছে মাটির গভীরে। একটা
একটা গর্তের দিকে তাকিয়ে তীর্থ ভয়ার্থভাবে বলল, গর্তের ভিতর থেকে উঠে এসেছিল প্রাণীগুলো। আমরা এইগুলোকে উনুন ভেবে ভুল করেছিলাম। একমাত্র আমার কুকুরটা ব্যাপারটা ধরতে পেরেছিল। আমরা তার আচরণে আমল দিইনি। তীর্থের কথা শুনে পুলিশ অফিসার বললেন, গর্তগুলোর মুখগুলো কিন্তু উনুনের গর্তের মতোই, যেন মানুষের হাতেই খোঁড়া। বৃদ্ধ গ্রামবাসী বলল, গর্তগুলো মুখগুলো মানুষের হাতেই খোঁড়া। এই বাবু যে কানা বসুরকার কথা বলছেন, সেই এই গর্তগুলো খুঁড়েছিল উনুন বানানোর জন্য। শীতকালে অনেক সময় নিরিবিলি জায়গাতে চড়ুই ভাতি করার জন্য এখানেও আসত শহরের মানুষেরা। সবুজ গ্রামের পিকনিকের জায়গা তখনও তৈরি হয়নি। বুজরুক তাদের জন্য মাথায় উনুনের গর্ত খুঁড়ে দিত। সেই গর্তগুলোর মধ্যেই সুরঙ্গ তৈরি করে বাসা বানিয়েছিল ওই শিয়ালের দল। কিন্তু ভাবার ব্যাপার, কিন্তু বুজরুক যে কখনো বেঁচে আছে এই বাবুর মুখে তার কথা না শুনলে আপনাদের জানতেই পারতাম না। মাঠের অপর প্রান্তে যেখানে তীর্থরা শতরঞ্চি বিছিয়ে পিকনিক করেছিল সেদিকে এগোতে এগোতে পুলিশ অফিসার লোকটার কথা শুনে প্রশ্ন করলেন, লোকটা যে বেঁচে আছে তা জানতেন না কেন? চলতে চলতে সেই গ্রামবাসী বলল, জায়গাতে একটা ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে, বুঝলেন। শুধু শীতের সময় এখানে লোকজন পিকনিক করতে আসতো। বুজরুক তাদের জন্য প্রত্যেকবার নতুন উনুনের গর্ত খুলে দিত, কারণ ওই শীত শেষ হলেই গর্তের মধ্যে বাসা বাঁধত শিয়ালের দল। বুজরুক ব্যাপারটা হয়তো জানত। সেবার হয়েছিল কি, শহরের থেকে একটা বাস ভর্তি করে এখানে পিকনিক করতে এসেছিল একদল উচ্ছৃঙ্খল যুবক, বুঝলেন নাকি। তাই বুজরুক তাদের জন্য উনুনে গর্ত খুঁড়েছিল। কিন্তু কিভাবে যেন সেই ছেলে ছোকরার দল বুঝতে পেরেছিল যে মাঠের অনেক গর্তের মধ্যে শিয়াল থাকে। আর শিয়াল এমনিতে ভীতু প্রাণী। দিনের বেলাতে তারা বাইরে সহজে বেরোয় না। গর্ত শিয়াল বুঝতে পারবেন, নিশ্চয় মজা করার জন্য সেই অসভ্য লোকগুলো গরম জল ঢালতে থাকলো গর্তগুলোর ভিতর। আতঙ্কিত নিরীহ প্রাণীগুলো পুড়ে যাওয়া অবস্থাতে গর্ত থেকে বাইরে বেরিয়ে দৌড়ঝাঁপ করতে লাগলো। আর তা দেখে আমোদ পেতে লাগলো ওই লোকগুলো। তারপর বনভোজন করে একটা সময় পর তারা ফিরে গিয়েছিল। একথা বলার পর লোকটা বলল, তাই এই ঘটনার পর থেকে কালা বুজরুককে আর কেউ কখনো দেখেনি। একটা খবর ছিল বেশ, বুজরুক বারবার নিষেধ করা সত্ত্বেও তখন সেই শয়তান মানুষগুলো জল ঢালা থামালো না।
যখন নাকি বুজরুক অসহায় নিয়ে পানি কুলার ওপর লোকগুলোর অত্যাচার আর সহ্য করতে না পারলে লোক শিয়ালের গর্তে গরম জল ঢালতে যেতেই সেই গরম জল লোকটা গায়ে ফেলে দিয়েছিল। আর তারপরই নাকি লোকগুলো বুজরুককে পিটিয়ে মেরে ফেলে মাটির মধ্যে পুঁতে দিয়েছিল তার দেহ। গল্পটা শুনে পুলিশ অফিসার বললেন, কিন্তু এই ভদ্রলোকের কথায় যখন জানাই যাচ্ছে যে বুজরুক বেঁচে আছে, তখন তাকে খুঁজে বার করা দরকার। আর তার থেকে জানতে হবে কেন এবং ঘটালো। তীর্থরা পৌঁছে গেল সেই নির্দিষ্ট জায়গাতে। শতরঞ্চিটা আগের মতোই একই জায়গায় মাটির ওপর বিছানো আছে। জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিছুটা তফাতে বুজরুকের খোঁড়া তীর্থদের উনুনের গর্তটাও আছে, কিন্তু তীর্থের সঙ্গীদের কোনো চিহ্ন নেই। অফিসার বললেন, তাই এই শিয়ালের দল লোকগুলোকে খেয়ে ফেলেছে নাকি? চারপাশে খুঁড়ে দেখো যদি তাদের কোনো চিহ্ন মেলে, আর দেখো ওই বুজরুক কোথাও লুকিয়ে আছে কিনা। তীর্থ আর পুলিশ অফিসার দাঁড়িয়ে রইলেন শতরঞ্চির কাছেই, আর অন্য পুলিশকর্মী আর গ্রামবাসীরা তল্লাশি শুরু করে দিল। মাঠ আর তার পাশের জঙ্গলে বেশ কিছুক্ষণ খুঁজল, কিন্তু খোঁজার পর পুলিশকর্মী আর গ্রামবাসীরা আবার তীর্থদের কাছে ফিরে এলো। না, মাঠ বা জঙ্গল কোথাও তীর্থের সঙ্গীদের বা বুজরুকের কোনো চিহ্ন মেলেনি। অফিসার বললেন, তাই তবে এখান থেকে আর কোনো লাভ নেই, চলুন থানায় ফিরে যা ব্যবস্থা নেবার নিতে হবে। অগত্যা ফেরার জন্য পা বাড়াতে যাচ্ছিল সবাই, ঠিক সেই সময় অস্পষ্ট একটা শব্দ ভেসে এলো শতরঞ্চির কাছ থেকে। শব্দটা শুনে একজন পুলিশ কর্মী শতরঞ্চিটা মাটি থেকে উঠিয়ে ফেলতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল তীর্থসহ সকলের। সদ্য খোঁড়া বেশ বড় একটা গর্তে গুটিসুটি মেরে একসঙ্গে শুয়ে আছে চারটি পূর্ণবয়স্ক শিয়াল। তাদেরই নড়াচড়ার শব্দ কানে গেছিল তীর্থদের। সূর্যের আলো গর্তের মধ্যে পড়তেই চোখ বন্ধ করে ফেলল প্রাণীগুলো। তাদের মধ্যে কোনো হিংস্রতা নেই, বরং এতগুলো মানুষের কণ্ঠস্বর শুনে কাঁপতে লাগলো ভীরু প্রাণীগুলো। বেশ অসহায় দেখতে লাগছে তাদের। কিছুক্ষণ তাদের দেখার পর গর্তটার ওপর আবার শতরঞ্চি ঢাকা দেওয়া হলো। গর্তটার পাশ দিয়ে হেঁটে ফেরার পথ ধরল সবাই। তীর্থরা যদি সেই উনুনের গর্তটা ভালো করে খেয়াল করত, তবে বুঝতে পারত সেই গর্তটাও সুড়ঙ্গের আকার নিয়েছে। তার গভীর অন্ধকারে, যেখানে সূর্যের আলো প্রবেশ করছে না, সেখানে শুয়ে তীর্থদের কথাবার্তা শুনছিল একটা কানা শিয়াল। মনে মনে সে বলছিল, শিয়ালের সংখ্যা আরো 4টে বাড়ল। শিয়ালের সংখ্যা আরো 4টে বাড়ল। আবারও নিশ্চয় পথ ভুল করে মানুষ আসবে এখানে, যেমন তারা আসে। বাড়তে থাকবে শিয়ালের সংখ্যা যেমন বেড়ে চলেছে। তারপর একদিন আমরা দিনের আলোতে গর্ত ছেড়ে বেরিয়ে ঝাঁপিয়ে পড়বো মানুষের ওপর। টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুর মানুষগুলোকে।